দুপুর হতে আরো কিছুক্ষণ বাকি। বকুল ঘরে বসে এক দৃষ্টিতে মাটির দিকে চেয়ে আছে। মা কি আমাকে সঙ্গে নিতে পারতো না? সঙ্গে নিলে কি এমন দোষ হতো? বকুল অবাক হয়ে চিন্তা ভাবনা করে দেখতে লাগলো, কোথা থেকে কি হয়ে গেল সে কখনো কল্পনাও করেনি তার কখনো এরকম পরিস্থিতিতে এসে দাঁড়াতে হবে। আলতাবানও নিজের ঘরে গিয়েছেন, চম্পাও নিজের ঘরে। মা বাবার এমন কঠিন অতীত শুনে শালুকের ছোট্ট মনে খুব ব্যথা লেগেছে। সে মন খারাপ করে পুকুরের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। সে সময় কোথা থেকে জলিলের উপস্থিতি হলো। জাহিদ ধারণা করেছিল বাড়িতে নিয়ে চম্পা বকুলকে খুব বকাঝকা মারধর করবে, তাই পরিস্থিতি দেখে আসার জন্য জলিলকে পাঠিয়ে দিয়েছে। জলিলের দিকে এক পলক তাকাতেই অসাবধানতার কারণে শালুকে পা মচকে যায়। জলিল আবারও আগের দিনকার মতো দৌড়ে এসে শালুকে পাজা কোলে করে তুলে নেয়, বাড়ির দিকে পা বাড়ায়। বকুলকে নিতে তখন গ্রামের অনেক লোক শেখ বাড়িতে জমা হয়েছে। জলিল বা শালুক কেউই জানতো না। তাদের কেমন পরিস্থিতিতে দেখে গ্রামের মানুষ আবারও সেই একই ভুল বুঝলো। আব্বাস ব্যাপারে চেঁচিয়ে উঠলেন, আয় হায় হায়, গ্রামটার কি অবস্থা করছে দেখছো? বড়টা যেমন ছোটটাও তেমন। সি সি সি, শেখ বাড়ির মাইয়ারা যে এমন কখনো চিন্তাও করি নাই। নুরিয়া কাকি বলল, এর লাগে তো কই ছেলেগুলানরা বিয়া দেয় না কে? দিব কেমনে? যা শুরু করছে, একজন শুরু করলে কি আরেকজন চুপ থাকে? কি বেহায়া গো বাবা। দুই চিৎকার শুনে ভেতর থেকে বকুল, আলতাবান ও চম্পা, চারু সবাই দৌড়ে বেরিয়ে এলো। বকুল নিজের বেলায় চুপ থাকলেও এবার চুপ থাকতে পারছে না। সে বলে উঠল, আপনারা ভুল ভাবছেন, ভুল বুঝছেন, আমরা এরকম নই। আব্বাস ব্যাপারী অকপট সুরে হুঙ্কার, চুপ কর মাগিরা, গ্রামটারে বেশাপাড়া বানাইছোস। চোর কোনোদিনও কয় যে আমি চোর? বকুলের সর্বাঙ্গ ঘেন্নায় শিরশির করে উঠল। শালুক কখনোই বকুলের মতো শান্তশিষ্ট ছিল না, এখনো রইল না। সে চিৎকার দিয়ে আব্বাস ব্যাপারীর কথায় প্রতিবাদ করলো, মুখ সামলে কথা বলেন চাচা, চিন্তা করে বলবেন, মুখের ভাষা ঠিক করেন। কেউ কাকে স্পর্শ করলে তার নোংরা পরিচিত হয় না। জলিল ভাই শুধুই আমাকে সাহায্য করছিল, কারণ আমার পায়ে মোচড় লেগেছে, সেটার ভুল অর্থ বের করছেন। শুধু সাহায্য নেওয়ার বদলে আমাদের আপনারা কত খারাপ বলছেন। পরের ভাতে ইচ্ছে করে ছাই ঢালছেন কেন? নিজের মেয়েটার খোঁজ খবর রেখেছেন? আমরা যেখানে অপরিচিতদের সাথে কথা বলি না, আপনার মেয়ে কয়টা ছেলের সাথে প্রেম করে বেড়ায় জানেন? প্রমাণ চাই। এমন খাচ্চরের মতো ব্যবহার কেন আপনাদের? নুরিয়া কাকি বলল, আয় হায় হায় হায়, মাইয়াগত শিক্ষা দেখেও কিছু নাই। ওই সেরি, বড়গোর সাথে এমন কথা কয় কেউ? সম্মান দিয়া কথা ক। একাই তো পরপুরুষের কোলে চড়ে হাওয়া খাইতাছোস। সম্মান? আপনি যদি নিজের সম্মান ধরে না রাখতে পারেন, আমি তো আপনার বাড়ি গিয়ে সম্মান দিয়ে আসতে পারবো না চাচা। নিজ বিবেচনায় বলুন, যেসব নোংরা ভাষা আপনারা ব্যবহার করছেন, তাতেও কি কোনো দিক দিয়ে আপনারা সম্মান পাওয়ার যোগ্য বলে মনে হয়? রিনা কাকি এসে শালুকের চুলের মিঠি ধরে। বকুলকে চেপে ধরে নুরিয়া সহ আরো কয়েকজন। জলিল এগোতে গেলে তাকেও জাপটে চেপে ধরে কয়েকজন। আলতাবানও চিৎকার করে ওঠেন, ছাইরা দে আমার শালুক রে, মাইয়া ফালামু, সার কইলাম। এলাকার অধিকাংশ লোকজনই আলতাবানুকে বেশ ভয় পায়। রিনা হন্তদন্ত হয়ে শালুকের চুলের মুঠি ছেড়ে দিল। আব্বাস ব্যাপারী জলিলকে কামড়ে ধরে বললেন, বড় ভাইরা নকল করতেছো নাকি? শহরে যাইয়া এসব ফষ্টি নষ্টি করা শিক্ষাইছো? জলিল জাহিদের চেয়ে যথেষ্ট শান্ত। শান্ত কণ্ঠে বলল, আমাদেরকে ভুল বুঝছেন। আমি শুধু এবং শুধুই শালুকে ওখান থেকে এখান পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করেছি, এর বেশি কিছু নয়। জমিদারের ছেড়া দেখে কি ছাড় পেয়ে যাবা ভাবছো? বিচার হইব, তোমারও বিচার হইব। গ্রামের সবাই মিলে তখন শেখ বাড়ির সবাইকে টেনে হেঁচড়ে জমিদার বাড়িতে বিচারের জন্য নিয়ে গেল। জমিদার বাড়ির সবাই তখন বিচারের উঠোনের কাছে অপেক্ষা করছিল। ধরে বেঁধে নিয়ে আসার সময় দোলন কাজী পুরনো রাগ থেকে বকুলের পিঠে তার সেই আঙুল কাটা হাত দিয়ে নোংরা স্পর্শ করলো। কেউ দেখতে না পেলেও জলিলের চোখে একদম কাটার মতো বিঁধল। তখন কিছু না বলে চুপ করে সইল। জলিলকে এভাবে টেনে হিঁচড়ে আনতে দেখে জমিদার বাড়ির সবাই বেশ অবাক হলো। ঘটনা ঘটলো জাহিদকে নিয়ে, কিন্তু ওনারা সবাই টেনে আনছে জলিলকে। কাহিনী কি? গ্রামের সকল অপরাধ, তারপর যত সব ভালো কাজ খারাপ কাজ আছে, সকলের বিচার জামশেদ হায়দার করেন। মানে যেই মাঠটায় বিচার করেন সেই মাঠটার অবস্থান এইরকম। মূলত সেটা জমিদার বাড়ির উঠোন হিসেবে ধরা হয়। সেখানকার এক প্রান্তে বিশাল বড় চেয়ার, সেই চেয়ারে বসেন জমিদার কর্তা জামশেদ হায়দার এবং তার পাশে বসেন তার সহধর্মিণী জমিদার গিন্নি ইশারা বেগম। তার পেছনে দাঁড়িয়ে থাকে জমিদার পরিবারের সমস্ত লোকজনেরা। মেয়েরা থাকে উপরে, সেখান থেকে বিচার দেখে। জাহিদ মায়ের পাশে দাঁড়িয়ে আছে। জামশেদ হায়দার আর ইশারা বেগম দুজনই সে বড় চেয়ারে বসে আছেন। রাজু ছাতা ধরে আছে। সবাই উপস্থিত হলে জামশেদ হায়দার দাঁড়িয়ে থেকে বললেন, বিচার কাজও শুরু করা হলো। সম্পূর্ণ ঘটনা আমাকে খুলে বলো। জাহিদ নিজ থেকে সমস্ত ঘটনা খুলে বলল। সবাই মন দিয়ে শুনলো, কিন্তু কোনো লাভ হলো না। কেউই বিশ্বাস করলো না। বকুল মাটির দিকে চুপ করে তাকিয়ে আছে।
এসব কিছুই যেন তার কানে ঢুকছে না। প্রতি সেকেন্ডে সে শুধু নিজের মৃত্যু কামনা করে যাচ্ছে। এরকম অপমান হওয়ার চেয়ে তো সম্মানের সাথে মরে যাওয়া অনেক ভালো ছিল। আলতা বানু নিজের বাজের মতো দৃষ্টি দিয়ে সকলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, মনোযোগ দিয়ে জাহিদের কথা শুনছে। জয়নব, চুমকি, বন্যা, বাকি মেয়েরা সবাই উপর থেকে বিচার কাজও দেখছে। আব্বাস ব্যাপারী চেঁচিয়ে উঠল, জমিদারের ছেড়া দেখা কিন্তু হ্যারে মাফ করতে পারবেন না আপনি, নিজের ছেড়ার দোষ রাখতে পারবেন না করে দিলাম। জামশেদ হায়দার বললেন, এসব কিছু আমি সমাধান করে দিচ্ছি, কিন্তু তার আগে বলুন আপনারা জলিল আর শালুকে ওভাবে ধরে রেখেছেন কেন? নুরুল ব্যাপারী বললেন, আপনার কপালটা খারাপ জমিদার সাহেব, আপনি তো একজন ফেরেশতার সমান মানুষ, কিন্তু আপনার এই দুই ছাড়াই চরিত্রহীন। আমরা যখন এই মাইয়ারে আনবার গেছিলাম, যাইয়া দেখি আপনার এই ছোট ছেড়া ওই মাইয়ারে কোলে করে ঘুরতাছে। জামশেদ জলিলকে জিজ্ঞেস করলে সে সব সত্য কথা বলল। বকুল তখনও নিশ্চুপ। শালুক রাগে কিছু বলছিল না, তারও ভেতরে ভেতরে কেমন ভয়ও লাগছিল। জনগণ নিজেদের মধ্যে সমালোচনা করতে করতে পরিবেশ গরম করে তুলল। শেখদের নিয়ে সমালোচনা হবে এটাই স্বাভাবিক, কারণ শেখদের সবাই হিংসা করে। তাদের জমি জমা, পরিচিতি, আর্থিক অবস্থা, মেয়েদের রূপ, সব দিক দিয়ে তারা সমৃদ্ধশালী। দোলন সহসা এগিয়ে এসে বলল, তাছাড়াও এই জাহিদের সাথে বকুলের কোনো সম্পর্ক আছিল। আমি বকুলের বিয়ে করবা চাইছিলাম, আমারে ভয় দেখাইছে, আমারে হুমকি দিছে বকুলের বিয়ে করলে আমারে মাইরা ফালাইব। তার এই মিথ্যা কথায় জনগণ আরো খেপে উঠল। জাহিদ মনে মনে বলল, তুই তো জয় পাকিস্তান বুইরা ভাই, খালি সবুর কর। নুরুল ব্যাপারী বলল, শুধু তাই না, বংশী হাওদারের বড় পোলা নুয়া সলাদেরও আমি এই সিঁড়ির পেছনে ঘুরঘুর করতে দেখছি। জামশেদ হায়দার উত্তেজিত জনতাকে শান্ত হতে বলে আবার নিজে বলা শুরু করলেন, আচ্ছা ঠিক আছে, বকুল আর জাহিদের আর জলিল আর শালুকের চারজনেরই শাস্তি হবে। যেহেতু মিয়াগুলো এখনো ছোট, শাস্তির পরিমাণ একটু কমিয়ে দেওয়া সমীচীন। বকুল আর শালুকের বিয়ে দেওয়া হবে। আব্বাস ব্যাপারী যেচে উঠে বললেন, অগর মতো নষ্ট ছেড়ে গড় কেটা বিয়ে করব। জলিল এতক্ষণ সবকিছু চুপচাপ শুনছিল। এই কথা কানে যেতেই তার কানের 12টা বেজে গেল। মনে মনে চাইলো উড়ে গিয়ে আব্বাস ব্যাপারীকে টেনে এক চড় মেরে দেই, কিন্তু জাহিদ তার মনের ইচ্ছাটা অপূর্ণ রাখলো না। তার পাশে পড়ে থাকা একটা ইটের ঢেলা তুলে নিয়ে আব্বাস ব্যাপারীর মুখ বরাবর ছুঁড়ে মারলো। দক্ষ কর্নেলের হাতের নিশানা একদম জায়গা মতো লেগেছে। আব্বাস ব্যাপারীর নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো, ছিলে গেল মুখের চামড়া। আব্বাস ব্যাপারী চিৎকার করে উঠলেন, তুই জমিদারের পোলা হস বা যেই হস, তোর এত বড় কইলজা, তুই আমার গায়ে হাত তুলছস, তোরে আজকে মাইরাই ফেলামু। ইশারা বেগম নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে হুঙ্কার করে বললেন, খবরদার, যদি কেউ আমার ছেলের গায়ে হাত তোলার সাহস দেখাইছো, জমি জমা সহ সব হিসাব পাতি আমি নিজে দেখমু। এখন তো তাই করবেন গিন্নিমা, নিজের বেটা যদি না হইতো তাইলে কি এরকম বিচারই আমরা পাইতাম? জাহিদের জায়গায় যদি আমাকে ছেড়া থাকতো তাইলে কি আপনি এভাবে যাইচা ওঠা কইতেন, তোমাকে হিসাব পাতি আমি নিজে দেখমু? ক্ষমতার অপব্যবহার করতে চাইছেন গিন্নিমা? তোমরা যদি শূন্য বিশ্বাস নাই করো তাইলে আমি আর কি কইবার পারি? উচিত কথা কইলে চাচা আমার লাইতে নামো। জামশেদ হায়দার সবাইকে শান্ত হতে বললেন। পরিবেশ ঠান্ডা হলে তিনি গম্ভীর গলায় বললেন, আব্বাস ব্যাপারী, তুমি একটু বেশি কথা কইতাছো। তোমার তো আমি কই নাই যে কে বিয়া করবো তুমি হারে খুঁজে লইয়া আসো। আমি কইছি না 4 জনেরই শাস্তি দিমু। আমি আলতা বানু চাচিরে একটা প্রস্তাব দিবার চাই, কেউ বিশ্বাস করুক বা না করুক, কেউ মানুক বা না মানুক, আমার দৃঢ় বিশ্বাস আর আমি জানি আলতা বানু চাচির মতো মানুষ যেই মাইয়ারে পালছে পুষছে সে আর যাই হোক ওরম চরিত্রহীনা জীবনেও হইব না। আর আমি জানি আমার বেটাদের একটা ছাড়াও মিথ্যা কথা কইতাছে না, তাই আমি চাচির কাছে একটা প্রস্তাব দিতাছি। জাহিদের লগে চাচির বড় নাতিন বকুলের বিয়া আর ছোট বেটা জাহিদের লগে চাচির ছোট নাতিন শালুকের বিয়া। আপনি কি মত দিবেন চাচি? উপস্থিত জনতার মাথায় যেন বাজ পড়লো। তারা চাইলো শেখদের ক্ষতি করতে গিয়ে কিনা আরো লাভ হয়ে গেল। বিয়ের কথা কানে যেতে শালুক বলি উঠল, কেন বিয়া করবো চাচা? বোকা শালুকের কথায় জলিল তার মুখের দিকে চেয়ে রইল। শালুক আবার উপস্থিত জনতার মাঝে জোর গলায় বলল, আমরা কোনো অপরাধ করি নাই চাচা, কেন আমরা বিয়া করবো? আর বিনা অপরাধে কেনই বা শাস্তি ভোগ করব? চম্পা এগিয়ে এসে শালুকের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। তার হাত ঝাঁকিয়ে বলল, তোরা ছোট থেকে ভালোবেসে আইছি আমি, তোরে আমি সার দিছি জন্য কবে তোরে শিখাইছি যে গুরুজনদের মাঝে এইভাবে জোর গলায় কথা কবি? তোর দাদি যা সিদ্ধান্ত লইব তাই হইব, একদম মুখে কুলুয়াইটা বসা থাক। আর একটা কথা কবি তো তোরে থাপড়ে আমি জান বাইর করে ফেলামু। ইশারা বেগম নিজের জায়গা থেকে উঠে এসে আলতা বানুর হাত ধরে বললেন, রাজি হয়ে যান চাচি, এসব দুর্ঘটনা না হইলে আর 2-3 দিন পর আমি এমনিও আপনার কাছে বকুলের সম্বন্ধ লইয়া যাইতে চাইছিলাম। আর যতদূর আমি আমার জলিলকে চিনি, জলিল মনে মনে শালুকরে পছন্দ করে। আমি আপনার 2 নাতিনরে খুব সুখে শান্তিতে আর ভালোবাসা ছায়া রাখমু চাচি, আমারে বিশ্বাস করেন, রাজি হয়ে যান চাচি।
বিনয়বাবু পেছন থেকে মায়ের কানে কানে বললেন, এই সারাই ইজ্জত বাতায়নের আর কোনো উপায় নাই মা, রাজি হয়ে যাও। বয়স্ক আলতাবানু বাম হাতের পিঠ দিয়ে নিজের চোখের 2 ফোঁটা জল মুছে মাথা উঁচিয়ে জমশেদ হায়দারের দিকে তাকিয়ে বললেন, আমি রাজি জমিদার, তুমি বিয়ের দিন তারিখ ফালাও। জামশেদ হায়দার মুখে তৃপ্তির হাসি নিয়ে বললেন, কাল দিন পর পরশুদিন শুক্রবারে বিয়া, আপনি কি রাজি চাচি? হ, আমি রাজি। দাদির মুখে স্বীকারোক্তি শুনে বকুলের কলিজা কেঁপে উঠল। সে তো চেয়েছিল বকুলকে অনেক পড়াতে, তাহলে কেন দাদি এখন স্বীকার করছে? বিয়ে হলে কি আদৌ বকুল আর পড়াশোনা করতে পারবে? এইসব চিন্তায় বকুলের ভেতরটা ফেটে যাচ্ছিল। তার উপর রয়েছে গায়ে এত গভীর এক কলঙ্ক লাগার দাগ। আরো কিছু কথাবার্তা বলে জমশেদ হায়দার বললেন, আজকের বিচার কাজও এখানেই শেষ। আশা করি আমি আপনাদের মন মতো বিচার দিতে পেরেছি। বিপদে বাস ভরা মানুষগুলোর খাতির করতে আমার ভীষণ বিরক্ত লাগে। আপনাকেও কারো বিয়াতে আসার দরকার নাই। আমি সকলের বাড়িতে বিয়ার খাওয়ান পাঠাই দিমু। যে যে যার যার বাড়িতে চলে গেল। বিকেল হয়ে গেছে প্রায়। চন্দ্রবিলের কলকল ধ্বনি শোনা যাচ্ছে। বিলের প্রায় মাঝখানে সুজন মাঝি নৌকা বাইছে। নৌকায় উপর হয়ে শুয়ে পানির দিকে তাকিয়ে আছে বিশাল। হাতে রয়েছে মদের বোতল। পানিতে ভাসছে কচুরি পানা। সে তার বাম হাতে পানি ছুঁয়ে বলল, জানো মাঝি, শুনছিলাম পানিতে পড়া মরলে নাকি সেই মানুষ জান্নাতে যায়। আমি কি পানিতে ঝাঁপ দিয়া মরমু? ওহো, ঝাঁপ দিলে কি সেটা আত্মহত্যা হইয়া যাইব? তাইলে এক কাম করি মাঝি, আমারে ধাক্কা দিয়া ফালায় দাও, মইরা যাই। তাও তো হয় না, তোমারও তো পাপ লাগবো। কান্না ভরা কণ্ঠে বলল, জানো মাঝি, স্বপ্ন ছিল বন্যার লগে সুখে সংসার করমু। সেই স্বপ্ন ভাঙচুর কইরা বন্যা আমারে ভাসাইয়া গেছে। শেষবারের মতো চোখের দেখাও দেয় নাই। হায় রে বন্যা রে, গলায় কলসি বাইন্দা দুঃখের মহুয়ায় ভাসাই দিয়া গেলাগা। তার কণ্ঠে করুণতা। সুজন মাঝি উল্টো হাতে চোখের পানি মুছে বিশালের দিকে তাকিয়ে থাকলো। শ্যামলা চেহারার ভদ্র ছেলে, নিঃসন্দেহে সুপাত্র। কিভাবে একটা মেয়ের জন্য নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিল। অন্যদিকে বন্যার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। একেই তো সে বিশালের স্মৃতি ভুলতে পারেনি, তার ওপর সুজয়ের এমন জানোয়ারের মতো আচরণ। জমেলা বেগমও তার সাথে খারাপ আচরণ করে। চুমকির খুব খারাপ লাগে তার জন্য। বকুল জানালা দিয়ে বাইরের চাঁদের দিকে তাকিয়ে আছে। মেঘ একবার তাকে ঢেকে ঢেকে দিচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে। তার চেহারায় কোনো প্রতিক্রিয়া নেই। শালুক এসে তাকে জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে আপা? তখনও কিচ্ছুটি বলিসনি, এসে থেকেও কিছুই বলছিস না, কেন রাজি হলি আপা? বকুল হাতের ইশারায় চারটাকে ধরার মিথ্যে চেষ্টা করলো। আমরা সবসময় যা ভাবি তা হয় না। এই যে আমি ভাবলাম চারটাকে ধরতে পারবো, হাতও বাড়ালাম, কিন্তু পারলাম না। কি বলছিস আপা? তোর কি মাথা নষ্ট হয়ে গেল? আমি ভেবেছিলাম জীবনটা সহজেই পার হয়ে যাবে, কিন্তু তা হলো না। জীবনের প্রতি কোনো অভিযোগ নাই আমার। যা হচ্ছে হতে থাক, তাছাড়া আর কতদিন দাদির বোঝা হয়ে থাকবো? হায় রে বিয়ে, বিয়ের কপাল পুরাই। যার বিয়ে তার খবর নাই, গ্রামবাসীর ঘুম নাই। বিশ্বাসই হয় না কালকে নাকি আমার মতো একটা বাচ্চার গায়ে হলুদ। বকুল হালকা একটু হেসে শালুকের মাথায় হাত বুলিয়ে দিল। শালুক আহ্লাদী কণ্ঠে বলল, আমার খুব চিন্তা হচ্ছে আপা। কি নিয়ে? কাল বাদে পরশু যদি সত্যি বিয়ে হয়ে যায়, তাহলে কি আমি আর নাচতে গাইতে পারবো? আর আপেল শক্ত খেলতে পারবো? আর কি রাতের বেলা বাইরে বসে থাকতে পারবো? পড়া ফাঁকি দিয়ে বসে থাকতে পারবো? তখন আমি আগডুম বাগডুম খেলার জন্য তরু আর বাসারকে কই পাবো? বকুল শালুকের মাথায় হাত বুলিয়ে মুচকি করে হাসলো, বলল, আমার বোকা ফুল, এখনো তুই ছোটই আছিস। একদম বোকা ফুল বলিস না আপা, ওই লোকও আমাকে বোকা ফুল বলে। কে? কে আবার? জলিল হায়দার। জানিস আপা, তোর ছোঁয়ায় জাদু আছে। এতক্ষণ মনটা ভারী হয়েছিল, এখন কেমন একটা অদ্ভুত শান্তি লাগছে। মনে হচ্ছে মায়ের কাছেই বসে আছি। বকুলের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আপারে, সব ঘটনারই একটা খারাপ দিক থাকলে একটা ভালো দিকও থাকে, তাই না? কেমন? যেমন আমাদের দুজনের সাথেই খুব খারাপ হয়েছে, সবাই ভুল বুঝেছে, জোর করে বিয়ে ঠিক করেছে। কিন্তু সবচেয়ে ভালো দিক হচ্ছে আমি আর তুই এক বাড়িতেই থাকবো, ঠিক মা আর কাকির মতো। আলতাবানু ঘরে ঢুকলেন। আসলাম। আসো দাদি, বসো এখানে। এখন এই সময় তোমার শরীর ঠিক আছে? সব ঠিক আছে। তোরা দুইজন আমার একটা কথার জবাব দিব, একদম সত্যি সত্যি। বলো দাদি। তোরা কি কেউ আমার এই সিদ্ধান্তে অমত? তবে কি কোনো হানে কোনো জায়গায় কাউরে পছন্দ আছিল? বকুল এক কথাতেই না জানালো, শালুকও না জানালো।
তাহলে এই স্যারাগোর মধ্যে কাউরে অপছন্দ? শালুক বলল, এমনিতে জলিল হায়দার অনেক ভালো মানুষ, তিনি অনেকবার আমাকে সাহায্য করেছেন। তাছাড়া উনিও আমাকে পছন্দ করত, জাফরও বলছিল, মজা মনে করেছিলাম। বকুল বলল, আমি জাহিদ হায়দার সম্পর্কে কিছু জানি না, তিনি ভালো না খারাপ তাও জানি না, তবে আমি তার উপর কৃতজ্ঞ, তিনি আমার জান বাঁচাইছেন। এগুলো তো সব মিথ্যা ঘটনা, তবে যদি সত্যি আমায় না বাঁচাতেন তাহলে সত্যি হয়তো আমার কিছু একটা হয়ে যেত। তিনি আমাকে পছন্দ করেন বলে আমার মনে হয় না, কখনো তেমন কিছু বলেননি। আর তার মতো এত বড় একজন সেনাবাহিনী ডাক্তার আমাকে পছন্দ করে বলে মনে হয় না। পাল্টাবানু শালুকের জবাবে সান্ত্বনা পেলেও বকুলের জবাবে চিন্তিত হলেন। বকুলকে জাহিদ আদৌ পছন্দ করবে? শুধু মায়ের পছন্দ হলেই তো হবে না, বিয়ের পর স্বামী তো নারী সবকিছু। জমিদার বাড়ি তিনতলার ছাদে পা ঝুলিয়ে বসে আছে জাহিদ। আয় জল্লা, বাইর কর। জলিল হাতে করে একটা গিটার নিয়ে এলো, নিয়ে এসে জাহিদের হাতে দিয়ে পাশে পা ঝুলিয়ে বসে বলল, জেনিফার আর শেহরামকে খাবার দিয়ে এসেছি। জেনিফার খুব মন খারাপ করেছে, তোমার কি তার জন্য একটুও কষ্ট হচ্ছে না দা ভাই? মেয়েটা সত্যি তোমাকে পছন্দ করে। হায় হায়, কি বলিস, কষ্ট হচ্ছে না আবার? কষ্টে কিডনি ফেটে যাচ্ছে। কষ্টে কিডনি ফাটে, টাকাওয়ালার পা সিংহেও চাটে। মানে বুঝলাম না দা ভাই, মাবুদ কি খালি আমাদেরই দেখতে পায়? কিছু না করেও কেমনে ধরা খাইলাম? বাংলা ভাষায় কও মারা খাইছু, তাও খালি আমরাই কেন? জাহিদ গিটারে দুটো টান মেরে তা ছিলে সুরে গান শোনালো। হে হে দুনিয়ায় আছে কত মানুষ দাদু, সব আছে সুখে, মারা খাই তুমি আমি। ঠিকই বলছো, বাসখালি আমাগর পেছনেই আসে। কই ভাবছিলাম কয়দিন পরে বিয়ে করবো। চল যা, ঘুমায় যা, না হইলে থোবরা হইব কালা, দেখতে লাগবো শ্যামলা, লোকে কইব কামলা, কপালে জুটছে ফুল, করিস না কোনো ভুল, যা এখন পালা, কালকে পড়বি মালা। দুই ভাই হাসতে হাসতে চলে গেল।